যাবো সামনে, আমি তো লাইভ কোত্থেকে দেখবো? আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউনিক মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে অসংখ্য স্বাগতম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নটা পড়ব। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে দেখা গেছে অনেকগুলো প্রশ্ন আসে, তাই আমাদের এই অধ্যায়টা একদম ভালো মতো শেষ করতে হবে, ঠিক আছে? তো তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো যে আমাদের এই চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে আমাদের পরমাণুর যে বিভিন্ন মডেলগুলো আছে সেই মডেলগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা রাখতে হবে। এখন এখানে যে সালগুলো আছে, সালগুলো তোমরা চাইলে মুখস্থ করতে পারো, নাও করতে পারো। আমাদের হচ্ছে শুধু এইটা জানতে হবে যে কোন মডেলটা কে দিয়েছেন। তাহলে দেখো এখানে আমাদের প্রথমে আছে হচ্ছে আমরা জানি সর্বপ্রথম পরমাণু সম্পর্কে মডেল দেন হচ্ছে বিজ্ঞানী থমসন। থমসনের হচ্ছে আমরা জানি প্লাম পুডিং মডেল বলা হয়। তো এই যে থমসনের প্লাম পুডিং মডেল। দেন হচ্ছে আমরা জানি রাদারফোর্ড দিয়েছেন পরমাণু মডেল, যেটা তোমরা ক্লাস 9-10 পড়ে এসেছো, ইন্টারের বইতেও আছে, একদম ডিটেলসে আছে। তো আমাদের হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটাকে হচ্ছে আমরা অপর নাম কি বলি দেখো, সোলার সিস্টেম মডেল বা পরমাণুর নিউক্লিয়ার মডেল। এটা রাদারফোর্ড কবে দিয়েছেন? 1911 সালে। আচ্ছা, দেন হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা যে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল হচ্ছে রাদারফোর্ড ঠিক মডেল দেওয়ার তার 2 বছর পরে দিয়েছেন 1913 খ্রিস্টাব্দে। এবং সর্বশেষ আমরা বর্তমানে যে মডেলটা ফলো করি বা সবচেয়ে অ্যাডভান্সড মডেল সেটা হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল, ঠিক আছে? তো এই হচ্ছে মডেলগুলোর নাম মুখস্থ রাখবা, সাল চাইলে মুখস্থ রাখতে পারো, নাও রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু কি ক্লিয়ার? ঠিক আছে, এবার হচ্ছে আসো যে এইখানে সবগুলো আমরা আবিষ্কার বা কে কোনটা আবিষ্কার করেছে এগুলো হচ্ছে সবগুলো একসাথে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে, ঠিক আছে? এখানে সেরকম বোঝানোর কিছু নেই, তাই আমি আর এখানে তেমন কিছু বললাম না। এখানে একটা একটু ইউনিক পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে তোমরা এই রবার্ট মিলিকানটা একটু মনে রাখবা। আমি একটু মার্ক করে দেই। এই যে দেখো রবার্ট মিলিকান, উনি কি করেছেন? ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। হ্যাঁ, তোমরা হচ্ছে প্রায় ইলেকট্রনের ভর নির্ণয় করেন আর হচ্ছে ইলেকট্রনের চার্জকে নির্ণয় করেন, এই দুইটা একটু তোমরা কনফিউজ করে ফেলো। তো ইলেকট্রনের ভর নির্ণয় করেন বা ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে তোমরা মনে রাখবে বিজ্ঞানী থমসন। আর যদি বলে যে আমরা ইলেকট্রনের চার্জকে নির্ণয় করেন, তাহলে সেটা হচ্ছে কি হবে? রবার্ট মিলিকান। কোন পরীক্ষার সাহায্যে? এই যে দেখো তৈলবিন্দু পরীক্ষার সাহায্যে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা। আচ্ছা, দেন আমরা নেক্সট স্লাইডে যাই। এবার হচ্ছে দেখো যে আমাদের ওই যে আমরা পরমাণুর মডেলগুলো পড়ছিলাম, তো সেখানে হচ্ছে আমাদের রাদারফোর্ডের যে মডেলটা আছে এটা একটু আমাদের ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছেন সেটা পরীক্ষাটার নাম জানো কি? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাইট? তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কিন্তু রাদারফোর্ড, এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে নিউক্লিয়াস আবিষ্কার করেন। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করেছিলেন? নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আসে যে নিউক্লিয়াস আবিষ্কার করা হয় বা নিউক্লিয়াস আবিষ্কার হয় পরমাণুর কোন মডেলের সাহায্যে? রাদারফোর্ডের মডেলের সাহায্যে। আচ্ছা, এখন এই রাদারফোর্ড যে এই পরীক্ষাটা করেছে এটা তো উনি কী কী ব্যবহার করেছেন, এই ব্যবহৃত উপকরণগুলো আমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এখন তোমরা জানো এখানে হচ্ছে আমাদের সর্বপ্রথম যেহেতু পরীক্ষার নামটাই হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তাহলে অবশ্যই আমাদের আলফা কণা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অনেকে বলতে পারে, আমাকে তোমরা একটু কমেন্টে জানাও তো যে আলফা কণাটা কি? বলো তো ভাইয়া, আলফা কণা কি? আচ্ছা, তো দেখো যে আমি যদি একটু বলি, আমার দেখো আমরা জানি কি হিলিয়াম কি? এই হচ্ছে হিলিয়াম, রাইট? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা। এখন এই হিলিয়াম যদি তার যে যোজ্যতা স্তরের যে 2টি ইলেকট্রন আছে সেই ইলেকট্রন 2টা যদি সে দিয়ে দেয়, তাহলে হিলিয়াম কি হয়ে যাবে? হিলিয়াম 2+। তো এই হিলিয়াম 2+কেই হচ্ছে আমরা বলি কি? আলফা কণা। যেই আলফা কণা দিয়ে হচ্ছে রাদারফোর্ড তার পরীক্ষাটি করেছিলেন। এখন এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে আলফা কণার ভর সংখ্যা কত? তাহলে আলফা কণার ভর সংখ্যা কত হবে? হিলিয়ামের ভর সংখ্যা যত ততই, অর্থাৎ 4, ঠিক আছে? আবার যদি আমি বলি আলফা কণার পারমাণবিক সংখ্যা কত? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা যত ততই 2। আমি যদি জিজ্ঞেস করি আলফা কণার ইলেকট্রন কয়টি?
তাহলে হিলিয়ামের 2+ এর ইলেকট্রন কয়টা বলো তো? একটাও নেই, কারণ হিলিয়ামের আমরা জানি ইলেকট্রন থাকেই হচ্ছে 2টা। তাহলে ও যদি 2টা ইলেকট্রনই যদি দিয়ে দেয় তাহলে কি ও হিলিয়াম 2+ এর আর কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে। আচ্ছা, আর কি নিয়েছিলেন উনি? হচ্ছে একটা পাতলা সোনার পাত নিয়েছিলেন, যে পাত বরাবর হচ্ছে যে আলফা কণাগুলো হচ্ছে আমরা জানি ভেদ করে গিয়েছিল। তাহলে এই পাতলা সোনার পাতের পুরুত্বটা একটু তোমরা মাস্ট মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে 0.0004 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো পয়েন্টের পরে 4টা জিরো, ঠিক আছে, দশমিকের পরে 4টা শূন্য, এত সেন্টিমিটার পুরো। এটা আগের বইতে একটু মানে আগের বইতে ইনফরমেশন চেঞ্জ হয়েছে আর কি। পুরনো এডিশনের বইতে ছিল যে 3টা জিরোর পরে 4, তো নতুন এডিশনে কিন্তু এখন দেখো মনে রাখে ইজি, পয়েন্ট দিবা, পয়েন্টের পরে 4টা জিরো দিবা, এবার একটা 4 দিবা, এত সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমরা জানি জিঙ্ক সালফাইডের একটা হচ্ছে পর্দা লাগে, হ্যাঁ, বা লেড ব্লকের একটা পর্দা লাগে। তো এখানে একটু যেটা হচ্ছে তোমাদের খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে এটা জিঙ্ক সালফাইড, নট জিঙ্ক সালফেট, ঠিক আছে। জিঙ্ক যদি সালফেট হতো তাহলে কিন্তু এই যে ZnSO4 হয়ে যেত, ঠিক আছে। এটা কিন্তু জিঙ্ক সালফেট, কিন্তু রাদারফোর্ড কোনটা ইউজ করেছেন? জিঙ্ক সালফাইড। তাহলে এগুলো জানে ভুল না হয়, বুঝা গেছে কি বলছি? আচ্ছা, দেন হচ্ছে আসা আমাদের নেক্সট স্লাইডে। এবার হচ্ছে রাদারফোর্ড তার এই পরমাণু মডেল থেকে কি কি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এগুলো অনেক আগে থেকে পড়ে আসছি, এগুলো তোমাদের জন্য খুবই সহজ মোটামুটি। প্রথমত কি, পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে কি ফাঁকা। আমরা জানি পরমাণুর ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা, পরমাণু একদম সেন্টারে হচ্ছে তার নিউক্লিয়াস থাকে এবং পরমাণুর বাইরে হচ্ছে তার শক্তি স্তরগুলো থাকে। এই শক্তি স্তরে হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো বজায় থাকে, ঘুরতে থাকে আর কি। আচ্ছা, এখন এই যে নিউক্লিয়াস আর শক্তি স্তরের মাঝখানে যত জায়গা আছে সব কিন্তু ফাঁকা, ঠিক আছে। আচ্ছা, দেন দ্বিতীয় কি সিদ্ধান্ত নিয়েছে আমরা এই রাদারফোর্ডের মডেল থেকে, যে পরমাণুর নিউক্লিয়াসেই তার সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। বুঝা গেছে কি বলছি? এই যে দেখো, একটা পরমাণুর ভরের যে 99.97% ভর, এই পুরোটাই হচ্ছে তার নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত থাকে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে একটা অবশ্যই একটা ভারী এবং ধনাত্মক কেন্দ্র, যার নাম হচ্ছে আমরা কি দিয়েছি, যেটাকে হচ্ছে আমরা বলে থাকি নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আবার দেখো, পরমাণু হচ্ছে আমরা জানি নিরপেক্ষ। তাহলে যদি পরমাণু নিরপেক্ষ হয় তার মানে কি, পরমাণুতে আমার ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সমান, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আর যেটা তোমরা একটু মনে রাখতে পারো, যে এই যে আলফা কণার ভর সংখ্যা, ঠিক আছে। আলফা কণার ভর একটা ইলেকট্রনের ভরের চেয়ে ভাইয়া প্রায় 7000 গুণ বেশি। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আসে এমসিকিউতে, যে একটা আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি? 7000 গুণ বেশি। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে যে তোমরা পরমাণুর ব্যাস আর হচ্ছে ব্যাসার্ধ এগুলো একটু মুখস্থ রাখবা, এগুলো লাগে। দেন হচ্ছে আমরা এই মডেলের সীমাবদ্ধতা পড়বো, ঠিক আছে। সীমাবদ্ধতা কি? প্রথমত যে এই পরমাণুর মডেল কি করতে পারে না, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দেন ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি, যে একটা ইলেকট্রনের কক্ষপথের আকার কীরকম হবে, আকৃতি কীরকম হবে, এই রিলেটেড কিন্তু কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কি দেখো, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিভ্রমণ করবে সেগুলো সম্পর্কে কিন্তু রাদারফোর্ডের মডেলে তেমন কিছু বলা হয়নি। তো এগুলো মোটামুটি মুখস্থ টপিক, তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যে আমরা পড়লাম এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? একটু জানাও তো আমাকে। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আসা আমাদের বোর পরমাণু মডেল, ঠিক আছে। তো বোর পরমাণু মডেল থেকে জাস্ট 3টা জিনিস মনে রাখবে, যে 3টা স্বীকার্য কী কী। প্রথম প্রস্তাবনা হচ্ছে কি, ইলেকট্রনের স্থির কক্ষপথ, যে রাদারফোর্ড কিন্তু এই যে এটা বলে যায়নি, এটা কিন্তু রাদারফোর্ড একটা সীমাবদ্ধতা ছিল, যে ইলেকট্রনের কক্ষপথ কি স্থির নাকি গতিশীল নাকি এরকম, এরকম কিছু কিন্তু রাদারফোর্ড বলেনি, এটা কিন্তু বোর বলেছেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বোরের মডেলের প্রথম স্বীকার্য। দেন দ্বিতীয় মতবাদ যেটা বোর দিয়েছেন সেটা হচ্ছে কি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে বোর ধারণা দিয়েছিলেন, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান কী হবে, দেখো mvr = nh/2π। এখানে এইচটা কি, এইচটা হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক, হ্যাঁ, যেটা ভ্যালুটা একটু মুখস্থ রাখবা, 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। বুঝা গেছে কি বলছি? আচ্ছা, আর তৃতীয়ত যেটা, ওই যে একটা ইলেকট্রন যখন তার উচ্চতর শক্তি স্তরে যায় অথবা নিম্নতর শক্তি স্তরে আসে তখন সে শক্তি শোষণ করবে অথবা বিকিরণ করবে, ঠিক আছে। এখন তাহলে কখন শোষণ করবে? যখন একটা ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে
তখন সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করবে। আর যখন ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে তখন সে শক্তি বিকিরণ করবে। বুঝা গেছে কি বলছি? এখন এটা আমি এভাবে মনে রাখতাম যে দেখো তুমি চিন্তা করো, কেউ যদি ধনী হতে চায়, কেউ যদি গরিব থেকে ধনী হতে চায়, মানে নিচে থেকে উপরে যেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? অনেক টাকা উপার্জন করতে হবে, রাইট? সো ইলেকট্রনের ক্ষেত্রেও সেম, ইলেকট্রনকে অনেক শক্তি আর্ন করতে হবে, অনেক শক্তি উপার্জন করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যায়। আর সাপোজ কেউ যদিও চায় না, সে যদি ধনী থেকে গরিব হতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে তার যে টাকা আছে সেগুলো তাকে দান করে দিতে হবে। সেমভাবে ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে আসবে তখন ইলেকট্রন কি করবে? তার যে শক্তি আছে সেটা বিকিরণ করে দিবে। বুঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আর কি মোটামুটি 3টা পয়েন্ট বোর পরমাণু মডেলের। দেন হচ্ছে রাদারফোর্ডের মডেলের যেমন কিছু সীমাবদ্ধতা আছে, আমরা জানি বোরেরও কিছু সীমাবদ্ধতা আছে। কি কি? প্রথমত এই যে দেখো যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী কিন্তু ব্যাখ্যা করতে পারে না বোর মডেল। অর্থাৎ তাহলে বোর কার কার পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে? দেখো, যেসব পরমাণুর বা যে সকল আয়নের একটি করে ইলেকট্রন আছে, এমন কারা আছে? হাইড্রোজেন, দেন হিলিয়াম প্লাস, দেন লিথিয়াম 2+, তাই না? দেখো এদের সবার ক্ষেত্রে কিন্তু আমার এক ইলেকট্রন। এখন আমি যদি সাপোজ আস্ক করি যে হাইড্রোজেন প্লাস কি এই বোর মডেল অনুসারে ব্যাখ্যা করতে পারবে? এটা কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, কারণ হাইড্রোজেন প্লাস মানে কি ওর একটা ইলেকট্রনও নাই, কোনো ইলেকট্রনই নাই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা করতে পারবে না। আচ্ছা, দেন কি? এই যে বোর পরমাণু মডেলটা হচ্ছে কিন্তু এটা একটা দ্বিমাত্রিক স্ট্রাকচার, ঠিক আছে? বোর কিন্তু দ্বিমাত্রিকভাবে সেটা ব্যাখ্যা করেছেন এবং এই মডেল থেকে পরমাণুর যে প্রকৃত ত্রিমাত্রিক কাঠামো সেটা সম্পর্কে আমরা জানতে পারি না। এরকম আরও কিছু সীমাবদ্ধতা আছে। এখানে ইম্পর্টেন্টের মধ্যে আমি একটু দুইটা জিনিস জানিয়ে দিই। একটা হচ্ছে জিম্যান প্রভাব, একটা হচ্ছে স্টার্ক প্রভাব, ঠিক আছে? জিম্যান প্রভাবটা কি? যে পরমাণুতে যে বর্ণালী সৃষ্টি হয় সেই বর্ণালীগুলো চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আরও সূক্ষ্ম রেখা বিভাজিত হতে পারে। তো এই ঘটনাটাকে বা এই প্রভাবটাকে হচ্ছে আমরা বলি জিম্যান প্রভাব, ঠিক আছে? আর সেম ঘটনা যদি আমার বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে হয়, অর্থাৎ পরমাণুর যে বর্ণালীগুলো আছে সেই বর্ণালীগুলোর মধ্যে যে আরও সূক্ষ্ম রেখা বিভাজনটা হয় সেটা যদি আমার কি এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে হয় বা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হয়, সেটা হচ্ছে হবে কি স্টার্ক প্রভাব। আমি এটা একটু এইভাবে মনে রাখতাম যে দেখো তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো, জি ম্যানের মধ্যে কি আছে? ম্যা। তো ম্যাতে হচ্ছে আমি মনে রাখতাম ম্যাগনেটিক, ঠিক আছে? ম্যাতে হচ্ছে আমি মনে রাখতাম ম্যাগনেটিক। তাহলে জি ম্যান প্রভাব হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। আর স্টার্ক প্রভাব তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, এটা আমি এভাবে মনে রাখতাম যে যেমন মিচেল স্টার্ক একজন বোলার ছিলেন অস্ট্রেলিয়ার। তো মিচেল স্টার্ক কিন্তু কি খুবই জোরে বল করে, আমরা জানি, তাই না? তাহলে এত জোরে বল করে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে মিচেল স্টার্ক তড়িৎ গতিতে বল করেন। দ্যাটস ওয়াই যদি আমার তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলোর বিভাজন হয় সেটাকে হচ্ছে আমরা বলবো কি স্টার্ক প্রভাব। বোঝা গেছে? তাহলে তোমরা আমাকে বলো যে যদি চুম্বক ক্ষেত্রের প্রভাব হয় তাহলে কি বলবো আমরা? কি প্রভাব? স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব। চুম্বক ক্ষেত্রের প্রভাবে হলে কি এই যে জি ম্যান ম্যাগনেটিক, ঠিক আছে? তাহলে হচ্ছে জি ম্যান প্রভাব, হ্যাঁ। আর যদি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে হয় তাহলে হচ্ছে স্টার্ক প্রভাব। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আসি নেক্সট স্লাইডে। সরি, আচ্ছা, এবার হচ্ছে বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ। ও যে বিভিন্ন পরমাণুর সাপোজ এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, এনতম কক্ষপথে গতিশীল একটা ইলেকট্রনের বেগ কত, এনতম কক্ষপথে অবস্থানকৃত একটা ইলেকট্রনের শক্তি কত, সেগুলো সম্পর্কে যেসব সূত্র সেগুলো সব কিন্তু আমরা বোর তত্ত্ব থেকে পেয়েছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই কঠিন যে এইসব সূত্র এগুলো কিন্তু তোমাদের পড়ার দরকার নেই, ঠিক আছে? তোমরা হচ্ছে মনে রাখবা এই যে দেখো এনের ক্ষেত্রে শুধু এটা মনে রাখবা, ঠিক আছে? আর ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে যে আর এন ইকলস টু R1 × n²। এখানে R1 কি? R1 হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। দেন বেগের ক্ষেত্রে এই যে V1 = n × Vn, ঠিক আছে? তাহলে V1টা কি? V1 হচ্ছে আমার
হাইড্রোজেনের প্রথম কক্ষপথে অবস্থিত একটা ইলেকট্রনের বেগ, ঠিক আছে। আর শক্তির ক্ষেত্রে কি, শক্তির ক্ষেত্রে যে এটা মনে রাখবে, ঠিক আছে। ওই কঠিনগুলো কিন্তু তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এই V1 R1 আর হচ্ছে E1 এর ভ্যালুগুলা মুখস্থ রাখবা। অ্যাকচুয়ালি ভ্যালু দেয়ও না পরীক্ষায়, নর্মালি ইকুয়েশনটাই হচ্ছে মেনলি জানতে চায়, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আসো আমাদের নেক্সট স্লাইড। আরে আবার ভুল করছি। আচ্ছা, দেন হচ্ছে দেখো আমাদের এই যে কোয়ান্টাম পরমাণু মডেল, ঠিক আছে, বা কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর আধুনিক পরমাণু মডেল। তো এখানেও যে আমরা জানি রাদারফোর্ড কি দিয়েছেন, ওই যে নিউক্লিয়াসের অস্তিত্ব হচ্ছে ব্যাখ্যা করেন, তাই না। আচ্ছা, দেন নিলস বোর কী করেন, নিলস বোর হচ্ছে ওই ইলেকট্রনের বা অরবিটের শক্তি স্তরের ধারণা হচ্ছে প্রদান করেন। দেন ডি ব্রগলির আমরা জানি ইলেকট্রনের দ্বৈত ধর্ম বা তরঙ্গ ধর্ম নিয়ে আলোচনা করেন। দেন হচ্ছে তোমার শ্রোডিঞ্জার হচ্ছে কী করেন, তরঙ্গ বলবিদ্যার সমীকরণ প্রদান করেন। আর লাস্টলি হাইজেনবার্গ কী করেছেন, তিনি হচ্ছে অনিশ্চয়তা নীতি দিয়েছেন, ঠিক আছে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আর কি আমরা যেটাকে বলে থাকি। দেন আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের কি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের ডিটেইলসে জানতে হবে, কোয়ান্টাম সংখ্যা কীভাবে বের করি টের করি হ্যান ত্যান। তো আগে হচ্ছে আমরা জানি তাহলে কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি জিনিসটা জানো কি, বলো তো কোয়ান্টাম সংখ্যা কি বলতে পারবা, কমেন্টে লেখো। কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি করি? আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ভাইয়া আমার একটি পরমাণুর তে অবস্থিত কোন একটা ইলেকট্রনের সামগ্রিক অবস্থা, অর্থাৎ ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, কোন অরবিটালে আছে, অ্যান্ড সেই অরবিটালেও কীভাবে ঘুরছে, এই একটা ইলেকট্রনের যে সার্বিক অবস্থা এবং অবস্থান বোঝানোর জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোকে হচ্ছে আমরা কি বলি, কোয়ান্টাম সংখ্যা। এখন তোমরা বলো কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের? 4 ধরনের, রাইট। 4 ধরনের কী কী? প্রধান কোয়ান্টাম সংখ্যা, দেন সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, দেন ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, রাইট। আচ্ছা, তাহলে যে কোনটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা জানি কি এন দ্বারা প্রকাশিত হয়, দেন সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশিত হয়, চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশিত হয়, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি এস দ্বারা প্রকাশিত হয়, রাইট। অ্যান্ড কোনটাকে আবিষ্কার করেছে এটাও একটু আমাদের মুখস্থ রাখতে হবে কষ্ট করে, যে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কে সমারফিল্ড, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যে এখানে দেখো আবার ম্যাগনেটিক, তাহলে কি হবে জিম্যান, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করছেন? জিম্যান। আর হচ্ছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে উলেনবেক অ্যান্ড গোল্ডস্মিথ হচ্ছে আবিষ্কার করেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে আমরা অ্যাকচুয়ালি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝাই। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে ভাই আমরা একটা পরমাণুতে বা একটা ইলেকট্রন যেই শক্তি স্তরে আছে, প্রধান যে শক্তি স্তর, ঠিক আছে, সেই কোন প্রধান শক্তি স্তরে আছে সেটা হচ্ছে আমরা বুঝাই কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। দেন সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝাই? সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে আমরা বুঝাই যে কোন উপশক্তি স্তরে আছে, রাইট। আচ্ছা, তোমরা কিন্তু এই যে উপশক্তি স্তর আর হচ্ছে অরবিটাল হচ্ছে একটু গুলিয়ে ফেলো, হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দিই। উপশক্তি স্তর আর অরবিটাল কিন্তু সেম না, ওকে। সাপোজ হচ্ছে দেখো যে আমি বললাম 2p, এই 2p এটা কি একটা উপশক্তি স্তর না অরবিটাল? আমাকে বলো তো কমেন্টে, এটা কি কোনো উপশক্তি স্তর না অরবিটাল? 2p হচ্ছে একটা উপশক্তি স্তর, ওকে। এই 2pর আন্ডারে হচ্ছে আবার কয়েকটা অরবিটাল আছে, 3টা আমরা জানি যে কি পিতে হচ্ছে আমরা জানি 3টা হয়, যে px হবে একটা, py হবে একটা, আর হচ্ছে কি pz হবে একটা। বুঝাইছে কি বলছি? তাহলে এই px py pz এরা হচ্ছে প্রত্যেকে কি এক একটা অরবিটাল। আর যদি আমি শুধু 2p বললি তাহলে পুরাটা কি একটা উপশক্তি স্তর, ওকে। আচ্ছা, এখন আর তাহলে চুম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝাই? চুম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে হচ্ছে আমরা এই ইলেকট্রনটা কোন অরবিটালে আছে সেই অরবিটালটা হচ্ছে আমরা বুঝাই চুম্বক কোয়ান্টাম সংখ্যা দিয়ে, বুঝতে পারছো? আর লাস্টে আসে হচ্ছে আমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝাই? ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে, ইলেকট্রনের ঘূর্ণনের দিক হচ্ছে আমরা প্রকাশ করি কি দিয়ে?
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে, ঠিক আছে। এখন আসো যে আমরা অ্যাকচুয়ালি এগুলা বের করবো কিভাবে। আচ্ছা, তাহলে আসো, সাপোজ আমি তোমাকে বললাম যে একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে আছে, ওকে। অর্থাৎ ও তাহলে ওই ইলেকট্রনের জন্য আমার n = কত হবে 3, বুঝাইছে কি বলছি। অর্থাৎ একটা ইলেকট্রন যেই কক্ষপথে থাকে, যে প্রধান শক্তি স্তরে থাকে, সেই ভ্যালুটাই হচ্ছে তার n এর ভ্যালু, গট ইট। আচ্ছা, এখন আসো যে n এর ভ্যালু যদি তার 3 হয়, তাহলে তার l এর ভ্যালু কী কী হতে পারে। দেখো, ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে আছে সেটা কিন্তু আমরা জানি না। এখন l এর ভ্যালু তাহলে কি হবে, l এর ভ্যালু হচ্ছে আমরা জানি, আমরা এইভাবে বের করি যে l হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত, রাইট। তাহলে আমার l এর ভ্যালু হচ্ছে কি 0 থেকে n-1 পর্যন্ত। এখন দেখো তাহলে এখানে l এর ভ্যালু কত 3, তাহলে আমার l এর ভ্যালু কত হবে, আমি 0 নিব, দেন 0 পরে কি আসে 1, এবার আসে 2 মানে কিন্তু কি এখানে n-1 মানে কত 3-1, দ্যাট মিনস 2, তাহলে আমি কিন্তু 2 পর্যন্তই নিতে পারবো, 3 কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে দ্যাটস ওয়াই l এর ভ্যালু হবে কি এখানে 0, 1 আর 2, ওকে। আচ্ছা, আর m এর ভ্যালু কি হবে, এখন দেখো এখানে কিন্তু l এর 3টা ভ্যালু, হ্যাঁ। তো m এর ভ্যালু কিন্তু l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, এবং m এর ভ্যালু কি, m এর ভ্যালু হচ্ছে অলওয়েজ -l হতে +l পর্যন্ত, ঠিক আছে। m এর ভ্যালু হচ্ছে -l থেকে +l পর্যন্ত। তাহলে চিন্তা করো, আমার যদি সাপোজ আমি এমনি একটা র্যান্ডম l এর ভ্যালু দিলাম যে l এর ভ্যালু 2, তাহলে এটার জন্য m এর ভ্যালু কত হবে, দেখো -2, -1, 0, +1, +2, বুঝাইছে কি বলছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার m এর ভ্যালু। m এর ভ্যালু হচ্ছে আমরা এইভাবে বের করবো, হ্যাঁ। m এর ভ্যালুতে কি নির্দেশ করে, m এর ভ্যালুতে হচ্ছে এক একটা অরবিটাল নির্দেশ করে, ওকে। যেমন হচ্ছে ইলেকট্রনটা কোন অরবিটালে আছে, সেই অরবিটালটা হচ্ছে আমার নির্দেশ করে কে, m এর ভ্যালু। দেখো যেমন l = 2, এর জন্য তুমি m এর ভ্যালু কয়টা পাইছো, 5টা। তো এটা কি মিন করে যে তোমার যদি কোনো উপশক্তি স্তরে l এর ভ্যালু হয় 2, তাহলে তুমি তার জন্য অরবিটাল পাবা হচ্ছে 5টা, বুঝাইছে কি বলছি। আচ্ছা, আর হচ্ছে এস এর ভ্যালু কি হবে, এস এর ভ্যালু অ্যাকচুয়ালি দুইটাই, তোমার হচ্ছে +12 আর হচ্ছে কি -12, ঠিক আছে, +12 আর -12, ওকে। এখন এই এল এর ভ্যালু হচ্ছে কিছু সিগনিফিকেন্স আছে আর কি। যেমন তোমার মনে করো যে সাপোজ যদি l = 0 হয়, তাহলে সেটা কোন অরবিটাল বা কোন উপশক্তি স্তর প্রকাশ করে, এস উপশক্তি স্তর, ঠিক আছে। যদি আমার l এর ভ্যালু হয় 1, তাহলে হচ্ছে সেটা আমার কি পি উপশক্তি স্তর প্রকাশ করে। যদি আমার l এর ভ্যালু হয় 2, তাহলে সেটা হচ্ছে আমার কি ডি উপশক্তি স্তর প্রকাশ করে। আর যদি আমার l এর ভ্যালু হয় 3, তাহলে সেটা আমার এফ উপশক্তি স্তর প্রকাশ করে, বুঝাইছে কি বলছি, ওকে। এতটুকু বুঝতে পারছো। এগুলোও কিন্তু এমসিকিউতে আসে, হ্যাঁ, যে এস এর জন্য l এর ভ্যালু কত, পি এর জন্য l এর ভ্যালু কত, এই আর কি, ঠিক আছে। তো এখন আমাকে বলো যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একটু জানাও। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো যে তাহলে যে কোন উপশক্তি কোন কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য কি, তাৎপর্যগুলো কিন্তু একটু পড়ে নিবা, ঠিক আছে, যে কোনটার কাজ কি, কোনটার তাৎপর্য কি, হ্যাঁ, এগুলো ভালো মতো পড়বা।
দেন হচ্ছে যে আমাদের অরবিটালগুলো নিয়ে হচ্ছে একটু ডিটেলসে আলোচনা আছে, এখান থেকে অনেক এমসিকিউ আসে, যেমন হচ্ছে তোমার এই সাপোজ এস অরবিটাল, ঠিক আছে? তো আমাদের এস অরবিটাল কি করে, বা এস অরবিটাল অ্যাকচুয়ালি আকৃতি কি? এস অরবিটাল হচ্ছে তোমার মনে রাখবা যে কি গোলক আকার, ঠিক আছে, বা বর্তুল আকার। ওকে, এস অরবিটালের আকৃতি কি? আকৃতিটাই আসে মিলে, ঠিক আছে? এস অরবিটাল আকৃতি হচ্ছে গোলক আকার বা বর্তুল আকার। দেন আসে হচ্ছে আমাদের পি অরবিটাল। পি অরবিটাল কীরকম জানি দেখতে? এই যে এরকম ডাম্বেলের মতো না, এই যে এরকম, ঠিক আছে? এস অরবিটাল হচ্ছে কি গোলক, পি কি ডাম্বেল, ঠিক আছে? ডি কীরকম? ডি হচ্ছে ডাবল ডাম্বেল। ওকে, আর এফ অরবিটাল কি? এফ অরবিটাল হচ্ছে 3টা নোডাল প্লেন আলাদা থাকে, সো ওইরকমভাবে আমরা আকৃতি আর কি নির্দিষ্ট করে আকৃতিতে বলতে পারি না। হ্যাঁ, এই আর কি। দেন হচ্ছে আসে আমাদের, তাহলে এবার হচ্ছে আমাদের কিছু কুইজ। তোমরা আমাকে বলো নিচের কোনটা কোয়ান্টাম সংখ্যা নয়? বলো। সরি একটু, সমস্যা হলো। আচ্ছা সরি, এবার হচ্ছে দেখো যে আমাদের কি নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়, এটা অ্যান্সারটা দাও একটু আমাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। বলো বলো বলো, জলদি বলো অ্যান্সার কি? কোনটা নয় বলছে কিন্তু, ঠিক আছে? তাহলে কি বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা নামে কোনো কোয়ান্টাম সংখ্যা আছে? নেই। কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার হচ্ছে আসো যে আমাদের আরেকটা প্রশ্ন, এটাও তোমরা আমাকে একটু কমেন্ট অ্যান্সারটা জানাও, যে নিম্নের কোন উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যাটা ভুল? এফ উপশক্তি স্তরে 6টা, পিতে 3টা, ডিতে 5টা, এফে এসে 1টা। বলো কোনটা ভুল? এই যে কোনটা সঠিক নয়, কোনটা ভুল নয়, কোনটা ভুল, হ্যাঁ, কোনটি এর কাজ নয়, এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি আসে, বুঝা গেছে? সো দ্যাটস ওয়াই একটু ট্রাই করো। এটা কিন্তু ইজি। হ্যাঁ, ওই যে দেখো কয়টা অরবিটাল আছে সেটা জানি কার মানের উপর ডিপেন্ড করে? বলো এল এর ভ্যালু। তাহলে হচ্ছে আমার এল এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তো এল এর ভ্যালু দেখো, আমরা জানি এস উপশক্তি স্তরের জন্য এল ইকুয়ালস টু কত? এস এর সরি আমি সাপোজ ডি দিয়ে দেখাই। আচ্ছা, আমি যদি সাপোজ ডি দিয়ে দেখাই, হ্যাঁ, ডি এর জন্য আমরা জানি কি এল ইকুয়ালস টু 2। তাহলে এল ইকুয়ালস টু 2 তো ডি এর জন্য। এখন তাহলে ডি এর জন্য তাহলে এম এর ভ্যালু কি কি হবে? ওই যে -2, -1, 0, +1, +2, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে ডি এর জন্য তাহলে আমি এল এর ভ্যালু কয়টা পেলাম? 5টা। তাহলে ডি এর জন্য অরবিটাল কয়টা হবে? 5টাই। ওকে, এখন দেখো আমার যে এফ উপশক্তি স্তরে আমার যে অরবিটাল সেটা কয়টা হবে বলো তো? এফ এর জন্য দেখো আমার এল এর ভ্যালু কয়টা? এল ইকুয়ালস টু আমরা জানি এফ এর জন্য হচ্ছে 3, রাইট? তাহলে এল ইকুয়ালস টু যদি আমার 3 হয়, দ্যাট মিনস আমার এম এর ভ্যালু কি কি হবে? দেখো -3, -2, -1, 0, +1, +2, +3। এখন গুণত কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে এফ এর জন্য কিন্তু আমার দেখো অরবিটাল সংখ্যা হওয়ার কথা কয়টা? 7টা, কিন্তু এখানে দিছে কয়টা? 6টা। দ্যাট মিনস এটা ভুল। ওকে, তাহলে হচ্ছে আমার সঠিক উত্তর
এইটা, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা এমসিকিউ দেখো যে পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য কোন কোয়ান্টাম কয়টি, ঠিক আছে, কয়টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? এই যে কোয়ান্টাম সংখ্যা যে কয় প্রকার ওই কয় প্রকারই, তার মানে কি 4 প্রকার, ঠিক আছে, 4টা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ডি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আসো যে আমাদের পরমাণুর মূল কণিকা। এইখানে একটা এমসিকিউ আছে, তোমরা একটু আমাকে বলো যে পরমাণুর মূল কণিকা কয়টি, এটা একটু তোমরা বলো আমাকে। ঠিক আছে, একটু জানাও যে আমার পরমাণুর মূল কণিকা কয়টি। এই যে জানতাম ভুল করবা। পরমাণুর মূল কণিকা কিন্তু তোমরা এই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করো তোমরা হচ্ছে বলো 3টি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হাজারি স্যারের বইয়ের একদম ডিরেক্ট লাইন। এই যে দেখো যে পরমাণুর মূল কণিকার সংখ্যা হচ্ছে প্রায় 200 এর মতো, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পরমাণুর মূল কণিকা কয়টা, প্রায় 200টার মতো, ঠিক আছে। তাহলে এখন বলতে পারছো ভাই আমরা যে সারা জীবন পরে আসলাম 3টা, ওই 3টা কি ছিল? ওই 3টা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছিল যে এই স্থায়ী মূল কণিকা কয়টা, বুঝছো। দেখো পরমাণু মূল কণিকা হলো মেইনলি হচ্ছে আমার 2 প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা, ঠিক আছে। এছাড়াও কিছু আরেক প্রকার আছে, ওটা হলো কম্পোজিট কণিকা। তো আমাদের এই স্থায়ী মূল কণিকা হচ্ছে মেইনলি যে দেখো যে এই 3টে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে। আর অস্থায়ী মূল কণিকা আছে আরও কিছু যেগুলো হচ্ছে সবসময় থাকে না, যেমন কি নিউট্রিনো, পজিট্রন, ঠিক আছে, মেসন বোসন এগুলো। আর হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাস্ট মুখস্থ রাখতে হবে, এমসিকিউতে আসবে, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে কি ডিউটেরন কণা। তো ডিউটেরন কণাটা কি একটু বলে দেই। দেখো হাইড্রোজেনে আমরা জানি কি 3টা আইসোটোপ, রাইট। তাহলে এই যদি আমার হয় হাইড্রোজেন, সাপোজ এই যে এই হচ্ছে আমার হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের 3টা আইসোটোপ না, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর কি ট্রিটিয়াম। তাহলে ডিউটেরিয়াম হচ্ছে 2 নম্বর আইসোটোপ। তো ডিউটেরিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর কত? 2, এজন্যই তো নাম হয়েছিল ডিউটেরিয়াম। আর ওর পারমাণবিক সংখ্যা কত? 1। এখন যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে হাইড্রোজেনের জন্য ইলেকট্রন কয়টা থাকে? একটা। তো ডিউটেরিয়াম যখন ওর যে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন যদি ও বের করে দেয়, তখন হচ্ছে আমরা সেটাকে কি বলবো? ডিউটেরন বলবো। ওকে, বুঝাইছে কি বলছি? তাহলে আমার ডিউটেরন কি দাঁড়াইলো, বুঝা গেছে? যে এই হচ্ছে আমার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কি ওই ডিউটেরিয়াম, তার হচ্ছে পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর হচ্ছে 2, এবং ও হচ্ছে ওর যে একটা ইলেকট্রন ছিল সেটা দিয়ে দিছে। তাইলে এটা হচ্ছে আমার ডিউটেরন কণা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো একটু মুখস্থ রাখবা কষ্ট করে। দেন হচ্ছে আসো যে আমার, আচ্ছা এখানে কিছু জিনিস আছে, এগুলো একটু বুঝাই দিই। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার আর কি আইসো ইলেকট্রনিক, ঠিক আছে। এগুলো নিয়ে তোমাদের একটু কনফিউশন হয়। দেখো আমি বলি, শোনো, মনে রাখবা এই যে যত জায়গায় আইসো আছে, ঠিক আছে, শোনো, আইসো মানে হচ্ছে কি সমান, আইসো মানে কি সমান, বুঝছো। এই প্রত্যেকটা আইসোর মানে হচ্ছে সমান। ওকে, এখন দেখো তাহলে টোপ, আইসোটোপ, টোপের লাস্টে কি আছে? পতে হচ্ছে তোমার মনে রাখবা প্রোটন। ওকে, তাহলে আইসোটোপে কি হবে? 2টা পরমাণু বা যে কোনো 2টা জিনিস যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু বাকি সব কিছু ভিন্ন, এরা হচ্ছে কি পরস্পরের আইসোটোপ। যেমন এই যে কার্বন 12 আর হচ্ছে কি কার্বন 14, ঠিক আছে, দুজনের পারমাণবিক সংখ্যা কিন্তু 6। ওকে, তো দুইজনই কিন্তু এই যে তোমার কি বলে যে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু বাকি সবগুলো ভিন্ন, এই কারণে পরস্পরের কি আইসোটোপ। এবার আসে আইসো বার। আইসো মানে কি সমান, আবার আগের মতোই। বার মানে কি? বার মানে হচ্ছে মনে রাখবা ভর। ওকে, তাহলে আইসো বারে কি সমান? ভর সংখ্যা সমান, ঠিক আছে। যদি 2টা পরমাণুর বা 2টা আয়নের ভর সংখ্যা সমান হয়, তাহলে হচ্ছে এরা একে অপরের কি হবে? আইসো বার। ওকে, যেমন আমাদের হচ্ছে আর্গন আর হচ্ছে তোমার ক্যালসিয়াম। আর্গনেরও ভর 40, ক্যালসিয়ামেরও ভর কিন্তু 40, কিন্তু পারমাণবিক সংখ্যা কত? আর্গনের হচ্ছে 18, ক্যালসিয়ামের কিন্তু
20। ওকে, বুঝা গেছে? তাহলে এরা হচ্ছে পরস্পর আইসো বার, তাহলে আইসো বারে ভর সমান থাকবে। এবার আসে আইসোটোন। আইসোটোন, আইসো মানে কি? সেম আগের মতো, সমান। টোন, টোনে দেখো লাস্টে কি আছে? নতে মনে রাখবা হচ্ছে কি? নিউট্রন। ওকে, তাহলে আইসোটোন হচ্ছে আমার কি সমান থাকবে? নিউট্রন সমান থাকবে। দুইটা পরমাণু যদি নিউট্রন সংখ্যা পরস্পর সমান হয় তাহলে এরা হচ্ছে একে অপরের কি হবে? আইসোটোন হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন আইসোটোনের যদি এক্সাম্পল বলি, সাপোজ এই ম্যাগনেসিয়াম 24-12 আর হচ্ছে তোমার সোডিয়াম 11-23। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এই আইসোটোনের কি নিউট্রন সংখ্যা সমান হবে। তো নিউট্রন সংখ্যা আমরা কি জানি? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, রাইট? তাহলে দেখো এখানে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে 12, এখানেও 12, তাহলে এরাও একে অপরের কি? আইসোটোন। দেন হচ্ছে আসলে আমাদের আইসো মার। ঠিক আছে, সেম আইসো মানে সমান, মার মানে হচ্ছে কি বলতো? মার মানে হচ্ছে অণু। ওকে, তাহলে যাদের অণু বা আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন, এরা হচ্ছে পরস্পরের কি বলতো? আইসো মার। যেমন ওই যে আমরা জৈব যৌগে পড়েছিলাম যে ইথানল অর্থাৎ C2H5OH এবং হচ্ছে আমার ডাইমিথাইল ইথার CH3 বন্ড ও বন্ড CH3, এরা হচ্ছে পরস্পরের কি? আইসোমার। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকের তুমি যদি গাঠনিক সংকেত বের করো, এদের হচ্ছে দুজনেই আসবে কিন্তু C2H6O, কিন্তু এই সেম সংকেতের কারণে দেখো আমি একটা পাচ্ছি হচ্ছে অ্যালকোহল, একটা পাচ্ছি হচ্ছে কি? ইথার। দ্যাটস ওয়াই এরা একে অপরের আইসোমার। বুঝা গেছে? আচ্ছা, আর লাস্টে হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো মানে আমরা জানি সমানই, ইলেকট্রনিক মানে কি? তাহলে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে যদি আমার দুইটা পরমাণু বা দুইটা আয়নের যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে এদেরকে আমরা বলবো একজন আরেকজনের কি? আইসো ইলেকট্রনিক অবস্থায় আছে। যেমন সাপোজ যে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস মানে কত ইলেকট্রন? 10টা ইলেকট্রন। সোডিয়াম 11টা ছিল, একটা ছেড়ে দিচ্ছে, তাহলে 10টা ইলেকট্রন। আবার যদি আমি বলি অক্সিজেন 2-, তাহলে কত ইলেকট্রন? 10টা ইলেকট্রনই কিন্তু, তাই না? কারণ অক্সিজেন হচ্ছে 8টা ইলেকট্রন, এর মধ্যে অক্সিজেন কি 2টা গ্রহণ করছে, 2টা গ্রহণ করে কি হয়ে গেছে? আইসো ইলেকট্রনিক অবস্থায় 10 হয়ে গেছে। তাহলে সোডিয়াম আর অক্সিজেন হলো পরস্পরের আইসো ইলেকট্রনিক অবস্থায়। ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আসো দেন পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, এগুলো তোমরা মোটামুটি পারো, এগুলোতে আমি ডিটেলসে গেলাম না। পারমাণবিক ভর এগুলো পারবা। আচ্ছা, আইসোটোপ সংখ্যাটা একটু মুখস্থ রাখবা, তেজস্ক্রিয়তার অত ইম্পর্টেন্ট নাই কিছু আসার। আচ্ছা, এবার হচ্ছে আসো যে আমরা পরমাণুকে বিভিন্ন এই যে তড়িৎচুম্বকীয় অঞ্চলে হচ্ছে ভাগ করতে পারি, রাইট? তো এই তড়িৎচুম্বকীয় অঞ্চলে ভাগ করলে এই যে দেখো যে এখানে তোমার টোটাল হচ্ছে কিন্তু 7টা। হ্যাঁ, এই যে দেখো আমি যদি একটু এক ফ্রেমে আনি, এই যে দেখো আমার হচ্ছে টোটাল 8টা। ঠিক আছে? আচ্ছা, কি কি? উপর থেকে হচ্ছে নিচে নামবা। তখন এখান থেকে ভাই পড়বো কি? এখানে তো অনেক ইনফরমেশন। হ্যাঁ, এখান থেকে তোমরা এই প্রথমত এই সিকোয়েন্সটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে কীভাবে উপরে উঠতেছে বা কীভাবে নিচে নামতেছে। এই যে দেখো এই সিকোয়েন্সে তুমি এই যে যত উপরে উঠবা তার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই সিকোয়েন্সে বাড়ছে। ওকে, উপরের দিকে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি? নিচের দিকে বাড়ছে। ওকে, তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি? বলো, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তুমি যত উপরের দিকে যাবা তত বাড়ছে। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার নিচের দিকে বাড়ছে। বুঝা গেছে? আচ্ছা, তো এই 8টা তাহলে হচ্ছে আমি একসাথে দেখানোর জন্য আর কি আনছি। তো এবার হচ্ছে আসো যে এখান থেকে ভাই পড়বো কি কি। হ্যাঁ, এই তরঙ্গ দৈর্ঘ্যের কিছু কিছু ভ্যালু হচ্ছে মুখস্থ রাখবা। দৃশ্যমান আলোর রেঞ্জ কত, অবলোহিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কত, অতিবেগুনির কত। ঠিক আছে, কম্পাঙ্ক মুখস্থ করার দরকার নেই। আর হচ্ছে এই ব্যবহার সবগুলো একদম ঠাটা মুখস্থ লাগবে। বুঝা গেছে? ব্যবহার একদম সবগুলো ভালো মতো মুখস্থ করে নিবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আসো
এগুলো মুখস্থ করবা। দেন আসো এই যে আমরা জানি বোর পরমাণু মডেল থেকে আমরা হচ্ছে কিছু হাইড্রোজেনের বর্ণালীর সিরিজ পাই, রাইট? তো এই বর্ণালী সিরিজগুলোর নাম একদম সিকোয়েন্স অনুসারে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? লাইম্যান, বামার, প্যাস্টেন, দেন কি বলো, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিজ, ঠিক আছে? লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিজ। তো এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি কী অনুসারে, যে আমার ইলেকট্রনটা উচ্চতর শক্তিস্তর থেকে কোন শক্তিস্তরে আসছে সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে? যেমন আমার উচ্চতর যে কোনো শক্তিস্তর থেকে যদি আমার প্রথম কক্ষপথে আসে ইলেকট্রন, তাহলে যে বর্ণালী হবে সেটাকে আমরা বলবো কি, লাইম্যান। সেমভাবে যদি দ্বিতীয়তে আসে বামার, তৃতীয়তে আসলে প্যাস্টেন, চতুর্থতে আসলে ব্রাকেট, পঞ্চমে আসলে ফুন্ড, ষষ্ঠে আসলে হামফ্রিজ, ঠিক আছে? আচ্ছা, এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য এগুলো কিছু লাগবে না, তোমরা হলে এইটা একটু কষ্ট করে মনে রাখবা, এই কোনটা কোন অঞ্চলে পড়ছে, ঠিক আছে? দেখো ইজি একদম মনে রাখা, লাইম্যান সিরিজ যেটা একদম শুরুতে, শুধুমাত্র লাইম্যান হচ্ছে আমার অতিবেগুনি, ঠিক আছে? আর বামার, এটা তো জানোই যে বামার হচ্ছে কি, একমাত্র বামার হচ্ছে আমার দৃশ্যমান অঞ্চলে পড়ে, হ্যাঁ? তো আমরা কিন্তু বামার সিরিজ বাদে অন্য কোনোটারই বর্ণালী দেখতে পাবো না। তাহলে আমার লাইম্যান হচ্ছে অতিবেগুনি, বামার হচ্ছে দৃশ্যমান, আর বাকি যারা আছে সবাই হচ্ছে অবলোহিত, ঠিক আছে? মানে ইনফ্রারেড, ওকে? আচ্ছা, দেন এই ইউজগুলো এগুলো একটু মুখস্থ রাখবা। এই এখানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আর হচ্ছে ব্যবহারগুলো, স্পেশালি ব্যবহার, হ্যাঁ? ব্যবহারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই ব্যবহারগুলো একটু মাস্ট মুখস্থ রাখবে, হ্যাঁ? কোনটার ব্যবহার কি, তরঙ্গ দৈর্ঘ্য মনে না রাখলেও চলবে, বাট ব্যবহার যেন ভুল না যায়। দেন এমআরআই এর ব্যবহার, এগুলো পড়বা। এবার হচ্ছে আসো এটা, আচ্ছা এই দেখো এই কোশ্চেনটা তোমরা একটু আমাকে কমেন্টে অ্যান্সার দাও, যে তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন জায়গায়, ঠিক আছে? ওই যে ওই সিকোয়েন্সটা অনুসারে কিন্তু ছিল, বুঝছো? ওই সিকোয়েন্সে যেটা যত উপরে ছিল সেটার কিন্তু কি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ওকে? তো তোমাদের যদি সেটা মনে থাকে তাহলে দেখো যে আমার কিন্তু সবচেয়ে উপরে কোনটা ছিল, এই যে রেডিও ওয়েভ, ঠিক আছে? আমাদের যে রেডিও ওয়েভ অঞ্চল সেটা হচ্ছে আমাদের সবচেয়ে উপরে ছিল, তাহলে রেডিও ওয়েভ অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেন এটাও সেম টাইপের কোয়েশ্চেনই। এবার হচ্ছে আমরা যে একটু দ্রবণ নিয়ে জানি, ঠিক আছে? যে আমাদের দ্রবণের দ্রাব্যতার উপর ভিত্তি করে কিন্তু আমরা জানি দ্রবণ হচ্ছে কি মেনলি তিন ধরনের, হ্যাঁ? একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, আর হচ্ছে অতিপৃক্ত দ্রবণ, হ্যাঁ? তাহলে আমরা সম্পৃক্ত দ্রবণ কখন বলবো, একটি দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, যদি আমার সেই পরিমাণই দ্রবীভূত থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে কি বলি, সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, আর যদি আমার যতটুকু দ্রবীভূত থাকতে পারে তার চেয়ে কম দ্রবীভূত থাকে তাহলে কি বলবো, অসম্পৃক্ত। আর ইজিলি যদি আমার যতটুকু দ্রবীভূত থাকতে পারে এর চেয়েও যদি বেশি দ্রবীভূত থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অতিপৃক্ত, ঠিক আছে? এখানে কিন্তু যে তিনটা হচ্ছে বলা আছে, তো আমার হচ্ছে মেনলি লাগবে হচ্ছে শর্তগুলো, হ্যাঁ? যে আমার দেখো অসম্পৃক্ত কখন হবে, কেএসপির চেয়ে যদি কেআইপি ছোট হয়। দেখো কেএসপি কি প্রকাশ করে, আমার দ্রাব্যতা গুণফল, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু আছে, আর কেআইপি হচ্ছে আয়নিক গুণফল, মানে আমার এখন কতটুকু আছে দ্রবণে, ওকে? তাহলে আমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে দেখো এখন আছে কম, তাহলে কি অবশ্যই অসম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, আবার দেখো সর্বোচ্চ ধারণ ক্ষমতার চেয়ে এখন আছে বেশি, তাহলে কি অতিপৃক্ত, তাই না? ওভার স্যাচুরেটেড হয়ে আছে। আচ্ছা, আর হচ্ছে যদি আমার সম্পৃক্ত দ্রবণের সমান অবস্থায় থাকে, অর্থাৎ একটা সম্পৃক্ত দ্রবণে যতটুকু থাকতে পারে ঠিক অতটুকুই যদি থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে কি বলবো, সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? দ্যাট মিনস সম্পৃক্ত দ্রবণে কেআইপি ইকুয়ালস টু কেএসপি হবে। আচ্ছা, দেন হচ্ছে এই যে এটা একটু তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, যে আমার কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, আর কিছু কিছু পদার্থ আছে যাদের দ্রাব্যতা হ্রাস পায়, ঠিক আছে? এগুলো একটু তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলা এমসিকিউতে দেয়। তো আমি হচ্ছে যেগুলার যে দ্রাব্যতা হ্রাস পায় ওগুলোটা একটু মনে রাখছিলাম একটা ছন্দ দিয়ে, এটা যে আমি এইভাবে বসলাম, দেখো লিসো, নাসো, ক্যানো,
কেহ না হো, ঠিক আছে? লিসো নাসো কেন কেহ না হো, লিসো নাসো কেন কেহ না হো। ওকে, তো যদি দ্রাব্যতা হ্রাস পায় কোনগুলোর, এগুলো যদি মনে রাখো তাহলে বৃদ্ধি পায় ওগুলো তো বাকিটা এমনিতে অপশন দেখলে পারবা। তাহলে এটা একটু পড়বা। দেন হচ্ছে যে আমাদের শিক্ষা পরীক্ষার কালারগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় প্রায়ই আসে যে কোনটা খালি চোখে কী দেয়, কোবাল্ট ব্লু গ্লাসে কী দেয়, ঠিক আছে? দুইটাই মুখস্থ রাখতে হবে, বাট খালি চোখে কী দেয় এটা মাস্ট লাগবে, ঠিক আছে? যেমন পটাশিয়াম কী দেয়, হালকা বেগুনি। সোডিয়াম কী দেয় বলো, সোনালি হলুদ। কপার নীলাভ সবুজ কালার দেয়। ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, ঠিক আছে? এখানে তোমরা যেটা খেয়াল করো না, এখানে কিন্তু বলা আছে যে ইটের মতো লাল। তো যদি সাপোজ একটা অপশন আছে শুধু লাল, আরেকটাতে আছে ইটের মতো লাল, তোমরা অনেকে ওই যে জড়তার ভুলে কী করো, তাড়াতাড়ি দাগাইতে যায় দিছো দাগায় যে শুধু লাল, তাহলে কিন্তু হবে না। ইটের মতো লাল হবে অ্যান্সার। আচ্ছা, দেন হচ্ছে আসো যে এই শিক্ষা পরীক্ষায় যে আমরা কোন আয়ন শনাক্ত করার জন্য কোন কোন বিকারক নেই অ্যান্ড কোনটা কী কালার দেয়, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাস্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো একটু তোমরা পড়বা ভালো মতো। যে ক্যাটায়ন অ্যানায়ন আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি একটু যদি ওই দ্রাব্যতা গুণফলের সাইডে যাই, তো আমাদের কিন্তু অনেক সময় যে দ্রাব্যতা গুণফল বের করতে দেয়, বুঝছো? তো আমরা একটু দ্রাব্যতা গুণফলের ক্যালকুলেশনটা একটু শিখি, যে আমার কীভাবে হচ্ছে দ্রাব্যতা গুণফল আমরা বের করতে পারি। সাপোজ আমার যে কোনো একটা লবণ দিল, সাপোজ আমি একটু কঠিনই নেই, যে Al2SO4 ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে আমার অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল কত, যদি ওর দ্রাব্যতা হয় সাপোজ S, তাহলে দেখো অ্যালুমিনিয়াম সালফেটকে যেভাবে ভাঙবা, যেখান থেকে কয়টা আসবে বলো তো, 2টা অ্যালুমিনিয়াম 3+ আসবে, আর 3টা সালফেট আসবে, ঠিক আছে? 2টা অ্যালুমিনিয়াম 3+ আর কি 3টা সালফেট। তাহলে দেখো ওর যদি হয় দ্রাব্যতা হয় S, তাহলে এখান থেকে কয়টা আসতেছে, 2টা, তাহলে এটা হবে কি 2S, এটা কি হবে 3S, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা তো জানি KSP ইকুয়েশন তো ইজি। তাহলে দেখো ক্যাটায়ন কি আছে, অ্যালুমিনিয়াম 3+, এটার যে ঘনমাত্রা তার কি সামনে সহগটা আমরা জানি কি হয়ে যাবে, ঘাত হয়ে যাবে, স্কোয়ার হয়ে গেল, ইন্টু সালফেট, ওর সামনে সহগ কত আছে 3, এটার কিউব হয়ে যাবে, তাহলে 2S তার হোল স্কোয়ার ইন্টু কি তাহলে 2S হোল স্কোয়ার ইন্টু কি 3S তার হোল কিউব। তাহলে আলটিমেটলি হচ্ছে আমার এটার রেজাল্ট আসবে, দেখবা গুণ করলে 108S⁵, ঠিক আছে? আচ্ছা, তাহলে KSP আমরা বের করতে পারলাম। দেন দেখো আমাদের বাকি যেসব টপিক আছে সেগুলো কিন্তু মোটামুটি মুখস্থ টপিক, বুঝছো? একটু দেখি, এই যে কেলাসন বা স্ফটিকীকরণ, এগুলো হচ্ছে তোমরা মেনলি কী মনে রাখবা, মূলনীতিটা মনে রাখবা আর হচ্ছে প্রয়োগ মনে রাখবা, ঠিক আছে? কেলাসন কিসে ইউজ হয় আর হচ্ছে মূলনীতি কি, দেখো এটার মূলনীতি কি, তাপশোষী প্রক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির সাথে শীতল করলে ওই দ্রবণ থেকে অতিরিক্ত দ্রবণ আমরা জানি কি কেলাসিত হয়, ঠিক আছে? তো সেটা হচ্ছে একটু মূলনীতিগুলো মনে রাখবা। আর মেনলি ইউজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেলাসন ইউজ কি, শিল্পক্ষেত্রে চিনি উৎপাদনে আর জৈব যৌগের বিশোধনে, অথবা আমরা যে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে
ওই বিশুদ্ধ করার জন্য কেলাস ইউজ করতে পারি, ঠিক আছে, কেলাসন ইউজ করতে পারি। দেন হচ্ছে তোমার যে আংশিক কেলাসন। তো আংশিক কেলাসনে কি করা হয়, যে প্রয়োগটা আবার পড়বা, চিনি বা সুগার শিল্পে প্রাথমিকভাবে কেলাসিত চিনিকে এর জলীয় দ্রবণ থেকে আংশিক কেলাসন প্রক্রিয়ায় অপদ্রব্য থেকে পৃথক করা হয়, ঠিক আছে। অর্থাৎ আমার চিনির যে মিষ্টতা, চিনির মিষ্টতা বাড়ানোর জন্য হচ্ছে মিলে আমরা এটা ইউজ করে থাকি। যে সাধারণ পাতন পড়বা, বাষ্পপাতন, দেন এই যে ঊর্ধ্বপাতন, ঠিক আছে। দেখো ঊর্ধ্বপাতন জিনিসটা কি, যে সকল কঠিন পদার্থের গলনাঙ্কের নিম্ন তাপমাত্রায় এদের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি হয়, হ্যাঁ, তো সেসব কঠিন পদার্থকে আমরা যদি বাষ্পে পরিণত করি এবং বিপরীত ক্রমে ওই বাষ্পকে আবার শীতল করলে তাহলে পূর্বের কঠিন পদার্থে পরিণত হয়। তো মানে এরা আর কি ডিরেক্ট তোমার কঠিন থেকে গ্যাস হয়ে যায়, আবার গ্যাস থেকে হচ্ছে কি ডিরেক্ট কঠিন হয়। তো এই প্রসেসটাই হচ্ছে আমার ঊর্ধ্বপাতন। তো আমাদের হচ্ছে এমসিকিউতে আসবে কোনটা, এমসিকিউতে আসবে হচ্ছে আমাদের যে ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ কোনটা কোনটা, ঠিক আছে। তো এই পদার্থগুলো হচ্ছে আর কি নাম মুখস্থ রাখতে হবে, কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড, হ্যাঁ, নিশাদল, আয়োডিন, ওকে। তো এগুলো হচ্ছে একটু কষ্ট করে তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এই যে দ্রাবক নিষ্কাশনের ইউজটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দ্রাবক নিষ্কাশন আমরা কিসে ইউজ করি দেখো, এই যে নারিকেল তেল যে তৈরি করে, হ্যাঁ, কত কত কোম্পানি আছে, তো এটা কিন্তু যে দ্রাবক নিষ্কাশন প্রসেসে করা, ঠিক আছে। এরপর তোমার যে শস্য বীজ থেকে সুগন্ধি তেল নিষ্কাশন, এইসবে হচ্ছে আমরা মোটামুটি এগুলো ইউজ করে থাকি। তাহলে এবারে তোমরা যে আমাকে লাস্ট এই কুইজটার অ্যান্সার দাও, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে সেইটা তোমরা আমাকে একটু বলো। ক্রোমাটোগ্রাফির দশা কয়টি বলো? এটা কিন্তু দেখো দুইবার আসছে ডেন্টালে, হ্যাঁ, 19 সালে একবার আসছে, আবার 20 সালে আসছে, বুঝছো। তো ক্রোমাটোগ্রাফির দশা কিন্তু আমরা জানি কয়টা, দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে স্থির দশা, আর একটা হচ্ছে কি গতিশীল দশা, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাস মোটামুটি এতটুকুই ছিল। কারো যদি আর কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে লিখতে পারো, নাহলে হচ্ছে আমরা আজকের জন্য ক্লোজ করে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে গুণগত রসায়ন এই স্বল্প সময়ে যতটুকু পেরেছি আমরা মেডিকেলে আসার মতো কোয়েশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা সবাই বইটা একটু ভালো মতো পড়বে, বইটা অ্যাটলিস্ট 2বার রিডিং পড়বে ভালো মতো। অ্যান্ড আমাদের ইউনিকের অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হও, তোমরা রেগুলার ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।